হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগে আমরা ক্লাস 6-এর লেসন 1 শুরু করেছিলাম। লেসন 1-এ দুটো পার্ট এর আগে দিয়েছি। সেখানে পুরো প্রোজটা আমি তোমাদের বেঙ্গলি মিনিং শুধু বুঝিয়ে দিয়েছি, আর সঙ্গে অ্যাক্টিভিটি 1, 2, 3 সলভ করেছি। তাই এখন বাকি আছে লেসন 1-এর অ্যাক্টিভিটি 4 টু অ্যাক্টিভিটি 10। তো আজকে আমরা এই পার্টে লেসন 1-এর থার্ড পার্টে এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সলভ করব। এর আগের ভিডিওসগুলো যদি না দেখে থাকো, তোমার প্রয়োজন হয় তাহলে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমরা সেগুলো প্লেলিস্টেও পেয়ে যাবে। এছাড়াও ফ্রেগ্রেন্সের সলিউশনও তোমরা প্লেলিস্টে পাবে। তো চ্যানেলে গিয়ে প্লেলিস্ট করে যে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটার সঙ্গে থেকে পুরোটাই, তার কারণ আমি পুরো অ্যাক্টিভিটিসগুলো অন্যান্য ভিডিওর মতোই আমি তোমাদের বুঝিয়ে দেবো বেঙ্গলি মিনিং শুধু। আশা করছি আর কোনো প্রবলেম থাকবে না। তাই ভিডিওটা পুরোটা দেখো। যদি ভালো লেগে থাকে সেটা লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে দিয়ে চলে যাবে আজকের ভিডিওতে। অ্যাক্টিভিটি 4 ইনস্ট্রাকশন আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই শূন্যস্থানগুলো তোমাকে পূরণ করতে হবে, এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। এ নাম্বার আছে, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ হি টুক ভোলেনাথ অ্যাজ দ্য টেরিবল ড্রিপ ড্রিপ। বাঘটি ভয় পেয়ে গিয়েছিল কারণ সে ভোলেনাথকে ভেবেছিল কে? ওই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ বা টিপ টিপ। ড্রিপ ড্রিপ মানে বৃষ্টির টিপ টিপ শব্দ, বা টপটপও বলতে পারো। B. Bholenath's wife screamed in fear when she saw a tiger tied to a tree in the morning. ভোলেনাথের স্ত্রী চিৎকার করে উঠেছিল ভয়ে। কখন? যখন সে দেখলো সকালবেলায় যখন সে দেখলো যে একটা বাঘ গাছের সঙ্গে বাঁধা আছে। নাম্বার সি, disturbed and confused by the people, the tiger chewed through the rope and away to the jungle. লোকজনের দ্বারা বিরক্ত হয়ে টাইগারটি কী করলো, বাঘটি কী করলো, তার ওই দড়িটাকে চিবিয়ে ছিঁড়ে ফেললো আর জঙ্গলে ছুটে চলে গেল। ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি দ্যাট, ভোলেনাথ খুব গর্বের সঙ্গে ঘোষণা করেছিল যে হি হ্যাড ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট অ্যান্ড অলসো হ্যাড পুলড ইটস ইয়ার। সে খুব গর্বের সঙ্গে বলেছিল যে গত রাত্রে সে বাঘটাকে ধরে এনেছে, আর শুধু ধরেই আনেনি, তার কান ধরেও টেনেছে। নেক্সট অ্যাক্টিভিটি নাম্বার 5 ইনস্ট্রাকশন রয়েছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এ নাম্বার আছে, হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম। ভোলেনাথ কেন বাঘটিকে বাড়ি নিয়ে এসেছিল? ভোলেনাথ ব্রট দ্য টাইগার হোম বিকজ হি মিস্টুক দ্য টাইগার ফর হিজ লস্ট ডঙ্কি। ভোলেনাথ বাঘটিকে বাড়ি নিয়ে এসেছিল কারণ সে বাঘটিকে তার গাধা ভেবে ভুল করেছিল। নাম্বার বি, হোয়াট মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস। কি বা কিসের জন্য, কি বা কে প্রতিবেশীদেরকে বাধ্য করলো তাদের বাড়ি থেকে ছুটে আসতে? The scream of Bholenath's wife made the neighbors come running out of their huts. ভোলেনাথের ওয়াইফের স্ত্রীর চিৎকার প্রতিবেশীদের বাধ্য করলো বাড়ি থেকে বাইরে ছুটে আসতে। নাম্বার সি, why were the villagers relieved? গ্রামবাসীরা কেন স্বস্তি পেয়েছিল? রিলিভড মানে স্বস্তি পেয়েছিল। The villagers were relieved because the tiger had gone to the jungle at last. গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল তার কারণ বাঘটি শেষমেশ জঙ্গলে ফিরে গিয়েছিল। নাম্বার ডি, হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি। কীভাবে রাজা ভোলেনাথকে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করেছিলেন? দ্য কিং মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ হিজ আর্মি। রাজা ভোলেনাথকে তার সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করেছিলেন। অলসো হি গেভ ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ আ হিউজ হাউস টু লিভ ইন। আর তার সঙ্গে তিনি ভোলেনাথ এবং তার স্ত্রীকে একটি বড় বাড়ি থাকার জন্য দিয়েছিলেন। অ্যাক্টিভিটি 6, সেখানে ইনস্ট্রাকশন আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বক্সের মধ্যে সত্য বাক্যের জন্য ট্রু টি লিখতে হবে, মিথ্যা বাক্যের জন্য ফলসের এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস অফ ইচ অফ ইউর আনসার। প্রত্যেকটা আনসারের জন্য একটা করে সাপোর্টিং
স্টেটমেন্ট তোমাকে দিতে হবে, বিবৃতি তোমাকে দিতে হবে। এ নাম্বার আছে ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড আ হর্স, ভোলেনাথ জানতো না কীভাবে ঘোড়ায় চড়তে হয়, এটা হবে ট্রু। আর সাপোর্টিং সেন্টেন্সটা লিখবে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, সে অসহায়ের মতো তার ওয়াইফকে বলেছিল যে আমি কীভাবে ঘোড়ায় চড়তে হয় সেটা জানি না। এই সেন্টেন্সগুলো টেক্সটে আছে, টেক্সট থেকে ডাইরেক্ট তুলে দেওয়া হয়েছে। নাম্বার বি, দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট এলিফেন্ট, রাজা ভোলেনাথকে একটি চমৎকার হাতি পাঠিয়েছিলেন, এটা ভুল, তার কারণ রাজা ভোলেনাথকে একটি চমৎকার হর্স ঘোড়া পাঠিয়েছিলেন, তাই ফলসের এফ হয়ে যাবে। সেন্টেন্সটা লিখবে ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন হবে এটা, স্ট্যালিয়ন মানে পুরুষ ঘোড়া। তো পরে সকালবেলায় রাজা ভোলেনাথের জন্য একটি চমৎকার পুরুষ ঘোড়া পাঠিয়েছিলেন। নাম্বার সি, দ্য এনিমি সোলজার ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ, শত্রু সৈন্যরা ভোলেনাথকে দেখে খুশি হয়েছিল, এটা হবে ফলস, মিথ্যা, তার কারণ সাপোর্টিং সেন্টেন্সটা দেবে দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু আ ফিয়ার্স স্ট্যালিয়ন। তো এটা ফলস, তার কারণ টেক্সটে পড়েছো তোমরা যে একটা হিংস্র পুরুষ ঘোড়ার উপরে একটা বন্য মানুষের মতো লোককে বাধা দেখে শত্রু সৈন্যরা অবাক হয়ে গিয়েছিল। নাম্বার ডি, ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার্স সিঙ্গেল হ্যান্ডেডলি, ভোলেনাথ একা হাতে এনিমি সোলজার্স মানে শত্রু সৈন্যদের পরাস্ত করেছিল, এটা হবে নাম্বার, মানে এটাও হবে টি, এটা সত্য, তার কারণ ট্রু টি। সাপোর্টিং সেন্টেন্স লিখবে এভরিওয়ান অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ড হিজ স্টেট অল বাই হিমসেলফ অ্যাগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, সবাই এটা দেখে অবাক হয়ে গিয়েছিল যে সে একা তার রাজ্যকে রক্ষা করেছে, একা হাতে তার রাজ্যকে রক্ষা করেছে 8,000 শত্রু সৈন্যকে পরাস্ত করে। নেক্সট অ্যাক্টিভিটি নাম্বার 7, এখানে ইনস্ট্রাকশন আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর লিখতে হবে। আচ্ছা, হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপায়ার, মানে ভোলেনাথ কেন পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিলেন। ভোলেনাথ ওয়াজ ফুল অফ ডেসপায়ার বিকজ he did not even know how to ride a horse, but the king asked him to protect his state. তো ভোলেনাথ পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিল কারণ সে কীভাবে ঘোড়ায় চড়তে হয় সেটাই জানতো না, আর তার রাজা তাকে দায়িত্ব দিয়েছিল তার রাজ্যকে রক্ষা করার জন্য। নাম্বার বি, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাবল, কীভাবে তার এই পরিস্থিতি, তার এই অসুবিধা জয় করতে বা অসুবিধা থেকে উদ্ধার হতে তার স্ত্রী তাকে সাহায্য করেছিল। টু ওভারকাম ভোলেনাথস ট্রাবল হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু দ্য হর্স উইথ আ রোপ, এই অসুবিধা থেকে মুক্তি পাওয়ার জন্য তার স্ত্রী তাকে কী করেছিল না একটা ঘোড়ায় তাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল। নাম্বার সি, হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেট স্ক্যার্ড, কোন ব্যাপারটা শত্রু সেনাদের খুব ভয় পাইয়ে দিয়েছিল। ভোলেনাথ অন দ্য হর্সেস ব্যাক ওয়াজ লুকিং ওয়াইল্ড অ্যাজ হি ওয়াজ ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি অ্যান্ড শাউটিং, ঘোড়ার পিঠে চড়ে ভোলেনাথ যখন ওই চিৎকার করতে করতে উত্তেজিতভাবে ডালপালা নাড়িয়ে নাড়িয়ে আসছিল তখন তাকে একদম বন্য লাগছিল দেখতে। দিস মেড দ্য এনিমি সোলজার্স গ্রেট স্ক্যার, এই ব্যাপারটাই শত্রু সেনাদের খুব ভয় পাইয়ে দিয়েছিল। নাম্বার ডি, ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড আ লেজেন্ডারি ক্যারেক্টার, গিভ রিজনস ফর ইউর আনসার, তুমি কি মনে করো যে ভোলেনাথ একজন সত্যি একটা লেজেন্ডারি চরিত্র, তার মানে তিনি একজন প্রবাদ প্রতিম বলা যায় লেজেন্ডারিকে, বা কিংবদন্তি বলা যায় চরিত্র বলে কি তুমি মনে করো। গিভ রিজনস ফর ইউর আনসার, যদি তুমি মনে করো তাহলে কেন মনে করছো সেই কারণ দিতে হবে, যদি না মনে করো তো কেন মনে করছো না তার কারণ দিতে হবে, মানে তোমার উত্তরের সপক্ষে তোমাকে কারণ দিতে হবে। লিখবে আই থিঙ্ক ভোলেনাথ কুড নট ট্রুলি বি কল্ড আ লেজেন্ডারি ক্যারেক্টার অ্যাজ হি ওয়াজ আ কাওয়ার্ড, যেহেতু ভোলেনাথ একজন ভীতু ছিল, কাওয়ার্ড ছিল, তাই আমি মনে করি যে ভোলেনাথকে কখনোই একজন সত্যিকারের লেজেন্ডারি ক্যারেক্টার বা প্রবাদ প্রতিম চরিত্র, কিংবদন্তি চরিত্র বলা যায় না। অ্যাক্টিভিটি নাম্বার 8-এ
read the following sentences, নিচের বাক্যগুলি পড়ো। Underline the nouns which indicate either a state of being or a কোয়ালিটি অফ মাইন্ড। তো সেই সব নাউনগুলোর তলায় দাগ দিতে বলা হয়েছে যে নাউনগুলো কোনো দোষ গুণ অবস্থা এরকম বোঝাচ্ছে, দোষ গুণ বোঝায়, সেই সব নাউনগুলো তলায় দাগ দিতে বলা হয়েছে। এই নাউনগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, শুধুমাত্র তার অস্তিত্ব শুধুমাত্র সেগুলো বিমূর্ত, সেগুলোকে আমরা ছুঁতে পারি না, আমরা জাস্ট ফিল করতে পারি, সেই জিনিসটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো তলায় দাগ দিতে হবে। নাম্বার 1 আছে দেখো, দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস। রাজামশাই তার দয়ার জন্যই পরিচিত সকলের কাছে। তো দয়াটাকে আমরা একটা গুণ, দয়া একটা গুণ, এটা আমরা চোখে দেখতে পাই না, তাই কাইন্ডনেসটা এখানে দাগ দিতে হবে। নাম্বার 2তে আছে, দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি। ফুলের সৌন্দর্যটা আমাকে আকৃষ্ট করেছিল। তো এখানে বিউটি মানে সৌন্দর্য একটা নাউন, কিন্তু এই সৌন্দর্যকে আমরা চোখে দেখতে পাই না, একটা গুণ এটা, তাই বিউটি হয়ে যাবে, বিউটিতে এখানে আন্ডারলাইন করতে হবে। নাম্বার 3, চাইল্ডহুড ইজ ফান। বাল্যকাল হলো মজার। তো এই মজাটাকে আমরা দেখতে পাই না, তো আমরা শুধুমাত্র ফিল করতে পারি, তো এখানে ফান হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে দাগ দেবে। নাম্বার 4, ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন 1947। 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল। তো ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাক্টিভিটি 8B, ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে তাদের অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমাদের লিখতে হবে। যেমন ডার্কটা হয়ে যাবে ডার্কনেস। নাম্বার 2, অ্যাডাল্টহুড, অ্যামেজমেন্ট, ডিস্টারবেন্স, কনফিউশন, সুইটনেস। অ্যাক্টিভিটি নাম্বার C, ইনস্ট্রাকশন রয়েছে, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট আ গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অর থিংস টেকেন অ্যাজ আ হোল। এখানে সে সমস্ত ওয়ার্ডগুলোর তলায় দাগ দিতে বলা হয়েছে যে ওয়ার্ডসগুলোর দ্বারা আমরা একদল লোক বা একদল পশু বা কিছু জিনিসকে একসঙ্গে বুঝতে পারি। যেমন নাম্বার 1 আছে, আই স আ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ। দোকানের সামনে আমি একটা ভিড় দেখলাম। তো ভিড় মানে অনেকগুলো লোক মিলে ভিড় হয়, তাই ক্রাউড হয়ে যাবে, এখানে গ্রুপ অফ পিপল এখানে আন্ডারলাইন করবে। এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং বাই। এক পাল গবাদি পশু চলে যাচ্ছে। তো এই হার্ড অফ ক্যাটল মানে এক পাল গবাদি পশু, এই এক পালটাকে যেই পাল বলে দিলাম সে অনেকগুলো পশুকে একসঙ্গে বোঝালো, তাই এখানে হার্ডটা হয়ে যাবে গ্রুপ অফ অ্যানিমেল, তাই এটা গ্রুপ অফ অ্যানিমেলস, তাই হার্ডটাকে আন্ডারলাইন করবে। নাম্বার 3, আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওয়ান। তো এখানে টিম তো একজন মিলে হয় না, একটা দল বোঝাচ্ছে, তাই টিম হয়ে যাবে এখানে গ্রুপ অফ পিপল, তো আন্ডারলাইন করবে। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়ার কেপ্ট ইন দ্য ভাস। ফুলদানিতে একগোছা ফুল রাখা হয়েছিল। তো বাঞ্চ দিয়ে অনেকগুলো ফুলকে একসঙ্গে বোঝাচ্ছে, তাই এখানে বাঞ্চটা আন্ডারলাইন করবে। অ্যাক্টিভিটি 8D, fill in the blanks with the appropriate collective nouns given in the help box. হেল্প বক্সে কিছু কালেকটিভ নাউন্স দেওয়া আছে, এই কালেকটিভ নাউন্স দিয়ে আমাদের এই ব্ল্যাঙ্কগুলো পূর্ণ করতে হবে। 1 is done for you, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। তো কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন মানে হচ্ছে যে নাউনের দ্বারা একটা দল বা একটা গোছা বোঝায়, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন, যেটাকে আমরা বাংলায় বলি সমষ্টিবাচক বিশেষ্য। মানে কিছু জিনিসকে একসঙ্গে বা কিছু প্রাণীকে একসঙ্গে বা কিছু মানুষকে একসঙ্গে যখন বোঝায় তখন সেটা হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন, যেটাই আমরা আগের অ্যাক্টিভিটিতে পড়লাম। তো এখানে হেল্প বক্সে কয়েকটা ওয়ার্ড আছে, সেগুলো আমরা পড়ে নিই। প্রথমে আছে ফ্লক মানে পাল, তারপর আছে পসি মানে দল, সোয়ার্ম মানে ঝাঁক, বাঞ্চ মানে গোছা, আর ক্লাস মানে শ্রেণী। তো দেখো ফার্স্টে আছে, এ পসি অফ পুলিশম্যান মার্চড বাই। একদল পুলিশম্যান কুচকাওয়াজ করতে করতে যাচ্ছে। আই বট আ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট। এক গোছা আঙ্গুর, তাই বাঞ্চ অফ গ্রেপস, আমি মার্কেট থেকে এক গোছা আঙ্গুর কিনে আনলাম। এ ফ্লক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। গ্রেজিং মানে চড়ে বেড়ানো, এক পাল ভেড়া মাঠে চড়ে বেড়াচ্ছে। নাম্বার 4, আই স আ সোয়ার্ম অফ বিজ বাজিং অ্যারাউন্ড। তো আমি দেখতে পেলাম এক ঝাঁক মৌমাছি চারিদিকে গুনগুন করে উঠছে। বাজিং হচ্ছে, বাজ মানে হচ্ছে মৌমাছি ডাককে বলা হয়
মৌমাছির আওয়াজকে বলা হয় বাজ। দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি, শ্রেণীটি খুবই কোলাহলপূর্ণ। অ্যাক্টিভিটি 8 ইনস্ট্রাকশন রয়েছে, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট ক্যান বি কাউন্টেড। তো যে এই সেন্টেন্সগুলো পড়ো, আর এখানে সেই ওয়ার্ডসগুলো তলাতে দাগ দেবে যে ওয়ার্ডগুলো গোনা যায় তাদেরকে দাগ দিতে হবে। সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি কাউন্টেড, আর সেই ওয়ার্ডগুলো গোল করতে হবে যে ওয়ার্ডগুলো গোনা যায় না। যেমন ধরো 1 রয়েছে আই এম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি, এখানে বইটাকে আমি আন্ডারলাইন করেছি, তার কারণ বই গোনা যায়, একটা বই, দুটো বই, তিনটে বই, চারটে বই, এভাবে বই গোনা যায়, তাই বুক আন্ডারলাইন হবে, কারণ কাউন্টেড নাউনগুলো যেগুলো গোনা যায় তাদের নিচে দাগ দিতে বলা হয়েছে। নাম্বার 2, আয়রন ইজ এ ইউজফুল মেটাল। লোহা হলো একটি প্রয়োজনীয় ধাতু, তো আয়রন গোনা যায় না, তাই আয়রনটা আনকাউন্টেবল হবে, একে সার্কেল করবে। স্নোই ইজ হিজ পেট ডগ, স্নোই হলো তার পোষা কুকুর, তো এখানে ডগ গোনা যায়, কুকুর গোনা যায়, একটা, দুটো, তিনটে, চারটে করে আমরা কুকুর গুনতে পারবো, তাই ডগ হয়ে যাবে কাউন্টেবল নাউন, কাউন্ট করা যায়, তাকে আন্ডারলাইন করা হয়েছে। নাম্বার 4, সি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে, চুলকে আমরা গুনবো বসে বসে, চুল গোনা যায় না, তাই চুল সবসময় আনকাউন্টেবল নাউন, তাকে সার্কেল করা হয়েছে। অ্যাক্টিভিটি 8F, রিড দ্য সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য কারেক্ট কলামস। এই সেন্টেন্সগুলো আছে, সেন্টেন্সগুলো প্রথমে পড়তে হবে, তারপর নেক্সট পেজে দেখবে একটা কলাম আছে, সেই কলামে এদেরকে লিখতে হবে। এই কলামটা হচ্ছে কাউন্টেবল নাউন্স আর আনকাউন্টেবল নাউন্স। কাউন্টেবল নাউন মানে যেগুলো গোনা যায় সেগুলো এই টেবিলে লিখবো, আর যেটা গোনা যায় না সেগুলোকে আমরা এই টেবিলে লিখবো। দেখো, ফার্স্ট 1 নম্বরে রয়েছে মিল্ক ইজ গুড ফর হেলথ, দুধ স্বাস্থ্যের জন্য ভালো, তো মিল্ক, দুধ গোনা যায় না। নাম্বার 2, দ্য ডোর ইজ ক্লোজড, ডোর মানে দরজা, দরজাটি বন্ধ, তো দরজা গোনা যায়, আমরা গুনতে পারবো দরজা। নাম্বার 3, আই বট আ কিলো অফ সুগার ফ্রম দ্য মার্কেট, আমি বাজার থেকে 1 কিলো সুগার বা চিনি কিনে এনেছি, তো সুগার গোনা যায় না, বসে বসে কেউ সুগার গুনবে না, তাই সুগার সবসময় আনকাউন্টেবল হয়। আর মার্কেট তো গোনা যায়। নাম্বার 4, চিলড্রেন প্লে উইথ টয়েস, তো চিলড্রেন মানে বাচ্চারা, বাচ্চাদেরকে আমরা গুনতে পারবো, আর টয়েস মানে টয় মানে খেলনাও আমরা গুনতে পারবো। তাই কাউন্টেবলের ঘরে লিখবো আমরা ডোর, মার্কেট, চিলড্রেন, টয়েস। আনকাউন্টেবল ঘরে লিখবো মিল্ক, সুগার। অ্যাক্টিভিটি 9 ইনস্ট্রাকশন আছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেনগুলো। এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোরই কাছাকাছি একটা ওয়ার্ড বা একই মিনিংয়ের ওয়ার্ড, সমার্থক শব্দ, সেটা টেক্সট থেকে খুঁজে আমাদের লিখতে হবে। যেমন আছে কিংলি মানেও রাজকীয়, আবার টেক্সট আছে রয়্যাল মানেও রাজকীয়। সরো মানে দুঃখ, স্যাডনেস মানেও দুঃখ। সারপ্রাইজড মানে অবাক হয়ে গিয়েছিল, অ্যাস্টোনিশড মানেও অবাক হয়ে গিয়েছিল। অ্যাফ্রেড মানে ভীত, আর স্কেয়ার্ড মানেও ভীত। অ্যাক্টিভিটি 10 এখানে বলা হয়েছে ইমাজিন ইউ আর কট ইন আ স্টর্ম ওয়াইল রিটার্নিং হোম ওয়ান নাইট, ভাবো যে একদিন রাত্রেবেলা যখন তুমি বাড়ি ফিরছিলে তখন তুমি প্রচণ্ড ঝড়ের মুখোমুখি হয়েছিলে। রাইট আ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডিসক্রাইবিং ইয়োর এক্সপিরিয়েন্স, প্রায় কম বেশি 60টি শব্দে একটা রচনা লিখবে, একটা রচনা লিখো তোমার অভিজ্ঞতা নিয়ে। ইউজ ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো কাজে লাগাও। রিটার্নিং ফ্রম আন্টস প্লেস মানে কাকিমার বাড়ি থেকে বা আন্টের বাড়ি থেকে ফেরা। স্কাই ডার্ক অ্যান্ড, আকাশ কালো হয়ে যায়। ওয়াইল্ড উইন্ড, ঝোড়ো বাতাস। রেন, বৃষ্টি। নো ওয়ান অ্যারাউন্ড, চারপাশে কেউ নেই। হাউ ইউ রিচড হোম, কীভাবে তুমি বাড়ি ফিরলে। অ্যান এক্সপিরিয়েন্স অফ এ স্টর্মি নাইট, ঝোড়ো রাতের একটা অভিজ্ঞতা। লাস্ট সানডে নাইট আই ফেসড এ স্ট্রং স্টর্ম, গত রবিবার আমি একটি প্রচণ্ড ঝড়ের মুখোমুখি হয়েছিলাম বা প্রবল ঝড়ের মুখোমুখি হয়েছিলাম। অ্যাট অ্যাবাউট 10 PM আই লেফট মাই আন্টস প্লেস টু রিটার্ন হোম, প্রায় 10:30টার সময় আমি আমার কাকিমার বাড়ি থেকে বেরিয়েছিলাম বাড়ি ফেরার জন্য। আই ডিড নট টেক অ্যান আমব্রেলা উইথ মি, আমি সঙ্গে কোনো ছাতা নিইনি। আফটার আ ওয়াইল দ্য স্কাই বিকেম ডার্ক অ্যান্ড আ স্ট্রং উইন্ড স্টার্টেড ব্লোয়িং, কিছুক্ষণ পরে আকাশ কালো হয়ে এলো আর একটা প্রবল বাতাস বইতে লাগলো। দেয়ার ওয়াজ ডাস্ট অল অ্যারাউন্ড, চারপাশ ধুলোয় ভরে উঠল।
আই হ্যাড টু টেক শেল্টার আন্ডার আ সেট, আমি একটা ছায়ার নিচে আশ্রয় নিতে বাধ্য হলাম। দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড মি, আমার পাশে কেউ ছিল না। দেন দ্য হেভি রেন স্টার্টেড, তারপর প্রবল বৃষ্টি শুরু হলো। আই ওয়াজ সকিং ওয়েট অ্যান্ড দ্য আই ওয়াজ সোকিং ওয়েট ইন দ্য রেন, আমি বৃষ্টিতে পুরো ভিজে গেলাম। আফটার অ্যাবাউট অ্যান আওয়ার আই স অটো কামিং স্লোলি, প্রায় এক ঘন্টা পরে আমি দেখতে পেলাম যে ধীরে ধীরে একটা অটো আসছে। আই রিকোয়েস্টেড দ্য ড্রাইভার টু টেক মি হোম, আমি সেই ড্রাইভারকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম আমাকে বাড়ি ছেড়ে দিতে। হি অ্যাগ্রিড, তিনি রাজি হয়ে গেলেন। সো আই কুড রিটার্ন হোম দ্যাট নাইট, তাই সেই রাতে আমি বাড়ি ফিরতে পেরেছিলাম। অ্যাক্টিভিটি 10B বলা হয়েছে স্টাডি দ্য ফ্যামিলি চার্ট গিভেন বিলো, নিচে একটা ফ্যামিলি চার্ট দেওয়া আছে, সেই চার্টটিকে পড়তে বলা হয়েছে। আচ্ছা দেখো, রঘুনাথ ঝা আর বাণী দেবী ঝা গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার, মানে রঘুনাথ ঝা হচ্ছে গ্র্যান্ডফাদার আর বাণী দেবী ঝা হচ্ছেন গ্র্যান্ডমাদার। তাদের ছেলে মেয়ে হচ্ছেন সবিতা আর সুন্দরলাল। সবিতার হাজব্যান্ড হচ্ছে বীরেন্দ্রলাল, আর সবিতা হচ্ছেন একজন পটার মানে কুমোর, আর বীরেন্দ্রলাল হচ্ছেন পোস্টম্যান। সুন্দরলাল আর রজনী, মানে সুন্দরলাল হচ্ছেন এই রঘুনাথ ঝা আর বাণীদেবী ঝায়ের ছেলে, আর তার স্ত্রী হচ্ছেন রজনী। সুন্দরলাল হচ্ছেন একজন ফার্মার, একজন চাষি, আর রজনী হোম মেকার মানে গৃহবধূ। সবিতা আর বীরেন্দ্রলাল, এদের ছেলে হচ্ছে দামু, সে একজন কলেজ স্টুডেন্ট, আর সুন্দরলাল আর রজনীর ছেলে মেয়ে হচ্ছে রামু আর রিমা, এরা দুজনেই স্কুল স্টুডেন্ট। সাপোজ ইউ আর রিমা, তুমি ভাবো যে তুমি রিমা, ধরো যে তুমি রিমা। ইয়ার গ্র্যান্ডফাদার ইজ রঘুনাথ ঝা, তোমার দাদু গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা হচ্ছেন রঘুনাথ ঝা। রাইট আ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 6 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর ফ্যামিলি, যে তোমার পরিবার সম্বন্ধে প্রায় কম বেশি 6টি বাক্য লেখো। দেখো এখানে বলা হয়েছে যে তোমাকে ধরে নিতে হবে রিমা, এই যে রিমা, তারপরে লিখতে হবে। এই প্যারাগ্রাফটা একটা নাম দেবে মাই ফ্যামিলি। আই এম রিমা ঝা অ্যান্ড আই এম এ স্কুল স্টুডেন্ট, আমি রিমা ঝা এবং আমি একজন স্কুল স্টুডেন্ট। মাই প্যারেন্টস আর সুন্দরলাল ঝা অ্যান্ড রজনী ঝা, আমার বাবা মা হলেন সুন্দরলাল ঝা আর রজনী ঝা। মাই ফাদার ইজ আ ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ আ হোম মেকার, আমার বাবা একজন চাষি এবং আমার মা একজন গৃহবধূ। মাই ব্রাদার ইজ রামু ঝা অ্যান্ড হি ইজ আ স্কুল স্টুডেন্ট, আমার ভাই হলো রামু ঝা এবং সে একজন স্কুল স্টুডেন্ট। রঘুনাথ ঝা অ্যান্ড বাণীদেবী ঝা আর মাই গ্র্যান্ডপ্যারেন্টস, রঘুনাথ ঝা আর বাণীদেবী ঝা আমার ঠাকুরদা ঠাকুমা। মাই আন্ট সবিতা ইজ আ পটার অ্যান্ড হার হাজব্যান্ড বীরেন্দ্রলাল ইজ আ পোস্টম্যান, আমার আন্ট বা পিসি সবিতা একজন কুমোর আর তার হাজব্যান্ড বীরেন্দ্রলাল একজন পোস্টম্যান। দেয়ার সান দামু ইজ মাই কাজিন অ্যান্ড হি রিডস ইন এ কলেজ, তাদের ছেলে দামু আমার পিসতুতো দাদা এবং সে কলেজে পড়ে। তো এই ছিল লেসন 1-এর অ্যাক্টিভিটিসগুলোর সলিউশন। যদি ভিডিওটি ভালো লেগেছে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ খুব তাড়াতাড়ি আমি লেসন 2টা তোমাদের দিয়ে দেবো।